আলম জব সলিউশনে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য পরিবেশবিদ্যা বা ইভিএস এর সমগ্র সিলেবাস থেকে বাছাই করা সেরা ৩০০টি প্রশ্ন উত্তর নিয়ে আজ একটি সিরিজ শুরু করা হচ্ছে। আজ তার পার্ট 1 এ মোট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহজভাবে ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। তোমরা যদি সম্পূর্ণ সিরিজটি দেখো এবং ৩০০টি প্রশ্ন উত্তর সুন্দরভাবে আত্মস্থ করতে পারো তাহলে আসন্ন টেট পরীক্ষায় অনেক প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ হতে পারে যে অংশটা তুমি স্কিপ করে দিচ্ছ পরীক্ষায় সেখান থেকেই প্রশ্ন চলে আসলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো উত্তর হয়ে যাবে এই চিপকো আন্দোলন 1973 সালের 26শে মার্চ শুরু হয়েছিল। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল। তো এই চিপকো আন্দোলন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার রেনি নামক গ্রামে প্রথম রূপ লাভ করে। তো এই যে উত্তরাখণ্ড রাজ্য, যখন এই চিপকো আন্দোলন হয়েছিল তখন কিন্তু উত্তরাখণ্ড রাজ্য ছিল না। সেই উত্তরাখণ্ড রাজ্য কিন্তু তখন উত্তরপ্রদেশের অংশ ছিল। তাই পরীক্ষায় যদি উত্তরাখণ্ড এই অপশানটি না দেওয়া থাকে তাহলে উত্তরপ্রদেশ অপশানটা সিলেক্ট করবে। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় চিপকো কথার অর্থ কী? তো উত্তর হয়ে যাবে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। 2 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? তো উত্তর হয়ে যাবে গাছ কাটা বন্ধ করা বা অরণ্য রক্ষা করা। তো তোমরা মনে রাখবে এটা একটা অহিংস আন্দোলন ছিল, যা মূলত মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য পরিচিত ছিল। আসলে গাছ কাটা বন্ধ করতে কিংবা অরণ্য রক্ষা করতে মহিলারা গাছকে জড়িয়ে ধরে গাছকে বাঁচিয়েছিল। সেই জন্য এই আন্দোলনকে বলা হয় চিপকো আন্দোলন। 3 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে হচ্ছে সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট। তো তোমরা মনে রাখবে গৌরী দেবীও এই আন্দোলনে একজন অন্যতম নেত্রী ছিলেন। তো তোমাদেরকে যদি বলা হয় চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিল, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে সুন্দরলাল বহুগুণা। 4 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতের কোন রাজ্যে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে হচ্ছে কেরালা রাজ্যে। তো কেরালা রাজ্যের এই যে কুন্তি পূজা নদী, তার উপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরুদ্ধেই এই আন্দোলনটা শুরু হয়েছিল। তো তোমরা মনে রাখবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য এর বিপন্ন জীববৈচিত্র্য রক্ষার জন্য 1973 সালে এই আন্দোলন শুরু হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মেধা পাটেকর। তো তোমরা মনে রাখবে 1985 সালে নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধসহ একাধিক বৃহদাকার বাঁধ নির্মাণের প্রতিবাদে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দাবিতে এই আন্দোলনটা শুরু হয়েছিল। সমাজকর্মী মেধা পাটেকর, বাবা আমতে এবং অরুন্ধতী রায়ও এই পরিবেশ আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। 6 নম্বর প্রশ্ন, আপ্পিকো আন্দোলন ভারতের কোন রাজ্যে এবং কবে হয়েছিল? তো এটা শুরু হয়েছিল হচ্ছে কর্ণাটক রাজ্যে 1983 সালে। তো তোমরা মনে রাখবে এটি দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন নামেও পরিচিত, যার নেতৃত্ব দিয়েছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন নামে পরিচিত কোন আন্দোলন? তো এটা হয়ে যাবে হচ্ছে আপ্পিকো আন্দোলন। আর যদি বলা হয় আপ্পিকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, তাহলে হয়ে যাবে হচ্ছে উত্তর পাণ্ডুরঙ্গ হেগড়ে। 7 নম্বর প্রশ্ন, বিষ্ণই আন্দোলন রাজস্থানে কার নেতৃত্বে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে হচ্ছে অমৃতা দেবী বিষ্ণই। 1730 সালে খেজুরি গাছ বাঁচানোর জন্য অমৃতা দেবী সহ 363 জন বিষ্ণই আত্মত্যাগ করেন। পরিবেশ রক্ষায় জীবন উৎসর্গ করার এই যে ঘটনা, এটাই পরবর্তীকালে 1973 এর চিপকো আন্দোলনের মূল অনুপ্রেরণা হিসেবেই কাজ করে। 8 নম্বর কোয়েশ্চেন, ভারতের জলপুরুষ বা ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে রাজেন্দ্র সিং। তিনি তরুণ ভারত সংঘ নামক এনজিওর প্রতিষ্ঠাতা। জল সংরক্ষণে অসামান্য অবদানের জন্য 2001 সালে তিনি এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসাইসাই পুরস্কার, 2015 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ লাভ করেন। এছাড়াও 2008 সালে দ্য গার্জিয়ান পত্রিকা তাকে পৃথিবী রক্ষাকারী 50 জন মানুষের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। 9 নম্বর কোয়েশ্চেন, ভারতের বার্ডম্যান বা পক্ষী মানব কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ডক্টর সালিম আলী। মনে রাখবে ভারতের বিখ্যাত পক্ষী বিশারদ সালিম আলী এর আত্মজীবনীর নাম হচ্ছে
দ্য ফল অফ এ স্প্যারো। 10 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 5ই জুন। তো মনে রাখবে 1972 সালের স্টকহোম সম্মেলনের পর 1973 সাল থেকে বিশ্বব্যাপী এটি পালিত হয়ে আসছে। 11 নম্বর কোয়েশ্চেন, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 16ই সেপ্টেম্বর। 1987 সালে এই দিনটিতেই ওজোন স্তর রক্ষার্থে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল, আর সেই 16ই সেপ্টেম্বর থেকেই এই দিনটিকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে গণ্য করা হয়েছে। 12 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 21শে মার্চ। বনজ সম্পদের গুরুত্ব ও সংরক্ষণের সচেতনতা বাড়াতে জাতিসংঘ এই দিনটিকে পালন করে। 13 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 22শে মার্চ। মনে রাখবে 1993 সাল থেকে রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বিশ্বজুড়ে পরিশ্রুত পানীয় জলের গুরুত্ব বোঝাতে এই দিনটি পালন করা হয়। 14 নম্বর কোয়েশ্চেন, বসুন্ধরা দিবস বা আর্থ ডে কবে পালিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 22শে এপ্রিল। 1970 সাল থেকে পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। তো অনেকে বসুন্ধরা দিবস বা আর্থ ডে এটাকে বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে গুলিয়ে ফেলে। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন, আর বসুন্ধরা দিবস বা আর্থ ডে কিংবা ধরিত্রী দিবস যদি বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে 22শে এপ্রিল। 15 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 22শে মে। ভালো করে মনে করে রাখবে যে যদি বলা হয় বিশ্ব জল দিবস তাহলে হচ্ছে 22শে মার্চ, আর যদি বলা হয় বসুন্ধরা দিবস বা আর্থ ডে তাহলে হচ্ছে 22শে এপ্রিল, আর যদি বলা হয় বিশ্ব জীব বৈচিত্র্য দিবস তাহলে হচ্ছে 22শে মে। দেখো মার্চ, এপ্রিল, মে তিনটাই কিন্তু 22 তারিখে। 16 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 2রা ফেব্রুয়ারি। 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের রামসারে জলাভূমি সংরক্ষণের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। 17 নম্বর কোয়েশ্চেন, জাতীয় বননীতি 1988 অনুযায়ী একটি দেশের মোট ভূখণ্ডের কত শতাংশ বনভূমি থাকা আবশ্যিক? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 33%। তো তবে মনে রাখবে পাহাড়ি অঞ্চলে এটা 60% হওয়া বাঞ্ছনীয়। 18 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় 1986 সালে। এই সংরক্ষিত অঞ্চলটি মূলত তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্য জুড়ে বিস্তৃত। 19 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল বা বাগরোল বা ফিশিং ক্যাট। এরা মূলত জলাভূমি, ম্যানগ্রোভ অঞ্চল এগুলোতে থাকতে পছন্দ করে এবং মাছ শিকারে অত্যন্ত পটু হয়। 20 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা। তো তোমরা মনে রাখবে এই যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি অর্থাৎ শ্বেতকণ্ঠ মাছরাঙা, এটাকে ইংরেজিতে বলা হয় হোয়াইট থ্রোটেড কিংফিশার। এদের বুক ও গলার অংশ সাদা হয়। 21 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ছাতিম গাছ। এর বৈজ্ঞানিক নাম অ্যালস্টোনিয়া স্কোলারিস। এটার বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে, এটা একটা চিরহরিৎ বৃক্ষ। 22 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে শিউলি। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি। এটাকে ইংরেজিতে বলা হয় নাইট ফ্লাওয়ারিং জাসমিন। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকটেনথেস অ্যাবরট্রিস্টিস। এটি শেফালি বা পারিজাত নামেও পরিচিত, যা মূলত শরৎকালে ফোটে। 23 নম্বর কোয়েশ্চেন, ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি? তো উত্তর হয়ে যাবে গাঙ্গেয় ডলফিন বা শুশুক। মনে রাখবে 2009 সালে একে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 24 নম্বর কোয়েশ্চেন, ভারতের জাতীয় ঐতিহ্যের পশু ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল কোনটি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে হাতি। 2010 সালে ভারত সরকার হাতি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে এই মর্যাদা প্রদান করে। 25 নম্বর কোয়েশ্চেন, প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলন অর্থাৎ স্টকহোম সম্মেলন কোন বছরে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে হচ্ছে 1972 সালে।
এই আন্তর্জাতিক সম্মেলনের ফলেই ইউএনইপি এই সংস্থাটি গঠিত হয়। ইউএনইপি এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ২৬ নম্বর কোশ্চেন, প্রথম বসুন্ধরা বা ধরিত্রী দিবস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯৯২ সালে। মনে রাখবে এটি রিও সামিট বা আর্থ সামিট নামেও ব্যাপকভাবে পরিচিত। ২৭ নম্বর কোশ্চেন, এজেন্ডা ২১ বা এজেন্ডা 21 কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? তো উত্তর হয়ে যাবে ১৯৯২ সালের ধরিত্রী সম্মেলনে বা আর্থ সামিটে। এটি ২১ শতকের জন্য সুস্থায়ী টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর একটি গ্লোবাল অ্যাকশন প্ল্যান। ২৮ নম্বর কোশ্চেন, সিওপি বা কোপ এর পুরো নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটি মূলত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। ২৯ নম্বর কোশ্চেন, প্যারিস জলবায়ু চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো এটার উত্তর হয়ে যাবে ২০১৫ সালে কোপ 21 এর মূল লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়নের মাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে আবদ্ধ রাখা। ৩০ নম্বর কোশ্চেন, মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো তোমরা মনে রাখবে এই যে মন্ট্রিল প্রোটোকল এটা ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়েছিল। এটা ওজোন স্তরের সুরক্ষা এবং সিএফসি নির্গমন হ্রাসের সঙ্গে সম্পর্কিত। আর ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি বিশ্বব্যাপী কার্যকর করা হয়। ৩১ নম্বর কোশ্চেন, কিয়োটো প্রোটোকল ১৯৯৭ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো এর উত্তর হয়ে যাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ও জলবায়ু পরিবর্তন। তো এই যে কিয়োটো প্রোটোকল এটা ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিকভাবে কার্যকর করা হয়েছিল। ৩২ নম্বর কোশ্চেন, রামসার সম্মেলন ১৯৭১ কোন পরিবেশগত উপাদানের সংরক্ষণের সাথে যুক্ত? তো এটার উত্তর হয়ে যাবে জলাভূমি বা ওয়েটল্যান্ডস। তো তোমরা মনে রাখবে ইরানের রামসার শহরে এই আন্তর্জাতিক ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ৩৩ নম্বর কোশ্চেন, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ১৯৮৭ সালে। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এবং তার অপরূপ জীববৈচিত্র্যের জন্যই এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ৩৪ নম্বর কোশ্চেন, সুন্দরবনকে কত সালে আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ২০১৯ সালে। এটি বর্তমানে ভারতের বৃহত্তম রামসার সাইট হিসেবে পরিগণিত হয়। ৩৫ নম্বর কোশ্চেন, পূর্ব কলকাতার জলাভূমি কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ২০০২ সালে। তো এই যে পূর্ব কলকাতার জলাভূমি এটা কলকাতার প্রাকৃতিক কিডনি হিসেবে পরিচিত, যা শহরের বিপুল বর্জ্য পদার্থ প্রাকৃতিক উপায়ে শোধন করে। ৩৬ নম্বর কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হেইলি ন্যাশনাল পার্ক, যার বর্তমান নাম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। তো এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ১৯৩৬ সালে এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছিল। ৩৭ নম্বর কোশ্চেন, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাস হয়? তো উত্তর হয়ে যাবে ১৯৭২ সালে। তো মনে রাখবে এই আইনের মোট ৬টি তফসিল রয়েছে যা বিভিন্ন স্তরের বন্যপ্রাণী সুরক্ষা প্রদান করে। ৩৮ নম্বর কোশ্চেন, ভারতের জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? তো উত্তর হয়ে যাবে ১৯৭৪ সালে। ৩৯ নম্বর কোশ্চেন, ভারতের অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাস হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ১৯৮০ সালে। ৪০ নম্বর কোশ্চেন, ভারতের বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ১৯৮১ সালে। পরবর্তীকালে ১৯৮৭ সালে এই আইনের সংশোধনীতে শব্দ দূষণকেও অন্তর্ভুক্ত করা হয়। ৪১ নম্বর কোশ্চেন, ভারতের পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ১৯৮৬ সালে। তো তোমরা মনে রাখবে মর্মান্তিক ভোপাল গ্যাস দুর্ঘটনার পর এই ছাতা আইন বা আমব্রেলা অ্যাক্ট নামে পরিচিত ভারতের পরিবেশ সুরক্ষা আইনটি প্রণয়ন করা হয়েছিল। ৪২ নম্বর কোশ্চেন, বায়ু দূষণ আইনে কত সালে শব্দ দূষণকে অন্তর্ভুক্ত করা হয়? তো এটা আমি আগেও বলে দিয়েছিলাম ১৯৮৭ সালে।
43 নম্বর কোশ্চেন, ভারতের জীববৈচিত্র্য আইন কত সালে পাশ হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 2002 সালে। এই আইনের অধীনে 2003 সালে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি বা এনবিএ গঠিত হয়, যার সদর দপ্তর হচ্ছে চেন্নাই। 44 নম্বর কোশ্চেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে 2010 সালে। পরিবেশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ভারতের সুপ্রিম কোর্ট এর নির্দেশে এই এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয় 2010 সালে। 45 নম্বর কোশ্চেন, ভারতের ব্যাঘ্র প্রকল্প বা প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। জিম করবেট জাতীয় উদ্যান থেকে এই প্রকল্পের সূচনা হয়েছিল। 46 নম্বর কোশ্চেন, ভারতের হস্তি প্রকল্প বা প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে চালু হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে। ঝাড়খণ্ডের সিংভূম জেলা থেকে হাতি সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা হয়েছিল। 47 নম্বর কোশ্চেন, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এফএসআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডের দেরাদুন। তো এই সংস্থাটি প্রতি 2 বছর অন্তর ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট আইএসএফআর প্রকাশ করে থাকে। 48 নম্বর কোশ্চেন, ভারতের টাইগারম্যান নামে কে পরিচিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কৈলাস সাংখলা। তিনি প্রজেক্ট টাইগারের প্রথম ডিরেক্টর ছিলেন। তাহলে প্রজেক্ট টাইগারের প্রথম ডিরেক্টর কে ছিলেন? এই যে কৈলাস সাংখলা, আর ইনাকেই বলা হয় টাইগারম্যান। বাঘ সংরক্ষণে তার অসামান্য অবদান রয়েছে বলেই তাকে ভারতের টাইগারম্যান বলা হয়। নম্বর কোশ্চেন, ভারতের ফরেস্টম্যান বা অরণ্য মানব কাকে বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে যাদব পায়েং। তিনি আসামের ব্রহ্মপুত্রের চরে একা হাতে আস্ত একটা জঙ্গল তৈরি করেন, যা বর্তমানে মলাই ফরেস্ট নামে পরিচিত। আমাদের আজকের পর্বের লাস্ট কোশ্চেন অর্থাৎ 50 নম্বর কোশ্চেন, কোন আইন অনুযায়ী ভারতে পরিবেশের ক্ষতি করলে জরিমানা বা জেল হতে পারে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পরিবেশ সুরক্ষা আইন 1986। এই আইনের 5 নং ধারায় কেন্দ্র সরকারকে দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।